রেল স্টেশনের শেষ সিটি বাজতেই আর্থারের ভেতরটা কেমন যেন খালি খালি হয়ে যায়। বহুদিনের ক্লান্তি, স্ত্রী হারানোর দুঃখ আর দায়িত্বের পাহাড় সব নিয়ে সে রওনা হয়েছিল একটা ছোট্ট হারিয়ে যাওয়া গ্রামের দিকে। ভাবছিল কেবল একটা পুরনো ফাইল তুলতে যাবে, কাজটা সেরেই বাড়িতে ফিরে আসবে তার ছোট্ট ছেলেটার কাছে। কিন্তু যাত্রাপথে যতই এগোতে থাকে ততই মনে হয় কেউ যেন তাকে নিঃশব্দে অনুসরণ করছে। গ্রামে পৌঁছেই প্রথমে চোখে পড়ে অদ্ভুত নিস্তব্ধতা। বাড়ির দরজাগুলো বন্ধ, জানালায় টাঙানো কালো পর্দা, গ্রামবাসীর মুখে আতঙ্কের ছাপ। যেন আর্থারকে দেখে তারা আরো ভয়ে সংকুচিত হয়ে গেল। সেই গ্রামের কেউই কথা বলতে চায় না, যেন কোনো নাম উচ্চারণ করলেই বিপদের ডাক পড়ে যাবে। আর সেই বাড়িটা, যার নাম এলমার্স হাউস, জোয়ারের সময় যেটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাটায় পথ খুলে যায়, আর্থার ভেবেছিল এ শুধু একটা ফাইল সংগ্রহের জায়গা। কিন্তু ভেতরে পা রাখতেই বুঝল এই বাড়িটার প্রতিটা দেয়াল, প্রতিটা ঘর, প্রতিটা ছায়ার নিচে জমে আছে বহু বছরের শোক আর ক্রোধ। সে ভেবেছিল কাজটা সেরেই বাড়িতে ফিরে যাবে, তবে তার সাথে এমন কিছু ঘটে যে পরবর্তীতে সে ডিসিশন নেয় এবার এই অস্তিত্বর মুখোমুখি হতেই হবে। এবং এটাই হচ্ছে আর্থারের যাত্রা। এক সাধারণ মানুষ যে পদে পদে থেকে বুঝতে শেখে কিছু ঘরের দরজা খোলা কখনোই উচিত ছিল না। আজকে যে মুভিটার গল্প বলবো সেটা হচ্ছে দ্য উমেন ইন ব্ল্যাক। মুভিটা 2012 সালে রিলিজ হয়েছিল। তাছাড়া কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। অনেক বছর আগের একটা গ্রামে একটা বাড়ির ভেতরে কক্ষে বসে তিনটা বাচ্চা মেয়ে খেলাধুলা করছিল। হঠাৎ তারা সবাই একসাথে পেছনে ঘুরে কিছু একটা দেখল। তারপর মন্ত্রমুগ্ধের মতো কোনো সংকোচ ছাড়া রুমের জানালা খুলে তিনজন একই সাথে লাফিয়ে পড়ল উপর থেকে। নিচ থেকে কিছু মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। বোঝা যায় বাচ্চা মেয়েগুলো মারা গেছে। এরই সাথে সেই রুমে কারো উপস্থিতির সাথে কালো রঙের একটা অবয়বকে দেখা যায়। ঘটনা চলে যায় ঠিক 8 বছর পরে, যেখানে আমাদের দেখানো হয় একজন মহিলাকে যার নাম স্টেলা। তখন তার হঠাৎ করেই লিভার পেইন উঠেছিল। সন্তান ভূপৃষ্ঠ হওয়ার পরপরই স্টেলা মারা যায়। স্টেলা ছিল আমাদের গল্পের মুখ্য চরিত্র আর্থারের স্ত্রী। স্ত্রীর মৃত্যুতে আর্থার যেন হয়ে গেছিল গুরুগম্ভীর এবং নিঃসঙ্গ। এরপর ছেলে জোসেফকে একা একা বড় করতে করতে কেটে যায় 4টি বছর। জোসেফ ছিল 4 বছরের শান্তশিষ্ট ভদ্র স্বভাবের একটা ছেলে, কিন্তু স্ত্রীর মৃত্যুর শোক যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছিল না আর্থার। সবসময় কোনো না কোনো এক চিন্তায় ডুবে থাকত আর কাজে মন বসাতে পারত না ঠিকমতো। আর্থার পেশায় একজন উকিল। এবার তার ল ফার্ম থেকে তার উপর একটা কেসের দায়িত্ব দেওয়া হয়। কেসটা হচ্ছে একটা উপকূলীয় গ্রামের পরিত্যক্ত এক মহিলার বাড়ির নথিপত্র জোগাড় করে বাড়িটা বিক্রয় করার ব্যবস্থা করা। যেহেতু কেসটা গুরুত্বপূর্ণ আর আর্থারের চাকরিও এটার উপর নির্ভরশীল, তাই না করার কোনো সুযোগ না থাকায় এক প্রকার বাধ্য হয়েই আর্থারকে সেখানে যেতে হচ্ছে। আর্থার যাবার আগে তার ছেলেকে তার কেয়ারটেকারের কাছে রেখে চলে যায় আর জানায় 3 দিন পর আর্থারের ছেলে জোসেফ সেই গ্রামে যাবে বাবার কাছে। আপাতত সে একাই যাচ্ছে সেই গ্রামে। এখন ট্রেনে করে আর্থারের যাত্রা শুরু হয়। যাত্রাপথে আর্থারের সাথে সাক্ষাৎ হয় স্যামুয়েল ডেইলি নামক সেই গ্রামের এক জমিদারের সাথে, যে কিনা ছিল একজন ধনী ব্যবসায়ী। সে কথায় কথায় আর্থারের সাথে পরিচয় হয়। আর্থারের সেই গ্রামে যাওয়ার কারণ জানতে চাইলে আর্থার জানায় সে এলমার্স হাউস বিক্রি করার কাজে যাচ্ছে। তার এই কথাটা শুনে ডেলি তাকে বলে সেই বাড়ির কোনো খরিদ্দার সে পাবে না, কারণ বাড়িটা হন্টেড। আর্থার তার এই সব কথা মজা মনে করে পাত্তা দেয় না। ট্রেন থেকে নামার সময় অনেক বৃষ্টি থাকায় স্যামুয়েল ডেইলি নিজের গাড়িতে করে আর্থারকে একটা হোটেলে নামিয়ে দেয়। এরই সাথে পরদিন তার বাড়িতে যাবার আমন্ত্রণও দেয়। হোটেলে আগে থেকে বুকিং না থাকার কারণে হোটেলের রিসেপশনিস্ট আর্থারকে থাকার জন্য কোনোভাবে রুম দিতে চাইছিল না। এরপর হোটেল রিসেপশনিস্টের স্ত্রী বাইরে বৃষ্টি আর পরিস্থিতির কথা ভেবে কোনো কারণে আর্থারকে রাতে থাকার জন্য একটা রুম দেয়। এটা ছিল সেই রুম যেখান থেকে গল্পের শুরুতে আমরা 3টা বাচ্চা মেয়েকে লাফিয়ে পড়তে দেখি। রুমের পরিবেশটা একটু গা ছমছমে হলেও রাতটা আর্থার শান্তিতে কাটিয়ে দেয়। সকালে গ্রামের ভেতরে ল ফার্মে যাওয়ার সময় আর্থার খেয়াল করে কোনো কারণে গ্রামের লোকজন তাকে ভয়ে ভয়ে দেখছিল আর তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর পর আর্থারের এর পূর্বে এলমার্সের দায়িত্বে থাকা উকিল জেরমের সাথে দেখা করে।
জেরম আর্থারকে জানায় তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। সে এলমার্সের সব নথিপত্র জোগাড় করেছে আর লন্ডনে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিবে। তারও যত তাড়াতাড়ি সম্ভব লন্ডন ফিরে যাওয়া উচিত। এই বলে কোনো প্রকারে ঘাড় ধাক্কা দিয়ে জেরম আর্থারকে বিদায় করে দেয়। জেরম আর গ্রামবাসীর ব্যবহারে আর্থারের সন্দেহ হলে সে নিজেই এই সরজমিনে এটার তদন্তে নেমে পড়ে। এই জন্য আর্থারের প্রথম গন্তব্য হলো এলমার্স। প্রথমত গরুর গাড়ি চালক আর্থারকে সেখানে নিয়ে যেতে চায় না, তবে কিছুটা জোরাজুরি করার পর একটা পর্যায়ে সে রাজি হয়। এলমার্স একটা দ্বীপের মাঝখানে ছিল, যার চারপাশটা কাদা আর পানিতে ভরা। জোয়ার ভাটার পানিতে পুরো জায়গা ভরে উঠেছে। পথে গরুর গাড়ি চালক আর্থারকে জানায় সে সন্ধ্যার সময় এসে তাকে নিয়ে যাবে, তার আগে সেখানে আসতে পারবে না। এলমার্সের পুরো পরিবেশ নির্জন ভুতুড়ে, কিন্তু আর্থার একটুও ভয় পায় না। সে বাড়ির ভেতরে গিয়ে নথিপত্রের খোঁজ শুরু করে দেয়। হঠাৎ উপরের রুম থেকে কোনো কিছুর শব্দ পেয়ে উপরের তলায় উঠে সে সেখানে একটা পাখির বাসা দেখতে পায়। সেই বাসাটার থেকে পাখির ছানাটা নিচে পড়ে গিয়েছিল। আর্থার ছানাটিকে তুলে বাসায় রাখতেই কুচকুচে কালো রঙের এক কাক আর্থারের পাশ কাটিয়ে চলে যায়। আকস্মিক এই ব্যাপারটাতে আর্থার চমকে ওঠে। রুমের ভাবসা গন্ধ দূর করতে রুমের জানালাটা খুলে দিতেই আর্থারের চোখ পড়ে বাড়ির বাহিরে কবরস্থানে এক কালো পোশাক পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে মহিলাকে দেখে তার পিছু নিতে নিতে আর্থার জঙ্গলে চলে আসে। সেখানে কোনো মহিলার চিৎকার তার কানে ভেসে আসে এবং তার পিছু করতে করতে আর্থার পৌঁছায় সাগরের কাছাকাছি। সেখানে বাচ্চাদের কান্নায় আর হালকা কুয়াশায় পুরো পরিবেশটা কিছুটা ভারী হয়ে ওঠে। এইসবের মাঝে আটকে পড়ে আর্থার এদিক ওদিক ছোটাছুটি করতেই তার সামনে উপস্থিত হয় গরুর গাড়ি চালক। কথা ছিল সে সন্ধ্যায় আসবে, তবে এইসবের মাঝে কখন যে সন্ধ্যা নেমেছে আর্থার তা বুঝতেও পারেনি। এরপর আর্থার থানায় গিয়ে পুলিশের কাছে সব ঘটনা বলে ডায়েরি করতে চায়, কিন্তু এই বাড়ি আর মহিলার নাম শুনতেই পুলিশ গা বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, যেন কোনো কারণে সে ভয় পেয়েছে। পুলিশ চলে যাওয়ার পর সেখানে 3 জন বাচ্চা আসে, 2টি ছেলে এবং একটি মেয়ে। মেয়েটির অবস্থা খুব খারাপ ছিল। ছেলে দুটো আর্থারকে বলল তাদের বোন ভিক্টোরিয়া ফিনাইল খেয়ে নিয়েছে, এজন্য তার এই অবস্থা। আর্থার সাহায্যের জন্য থানার লোকজনকে ডাকতে থাকে, আর ভিক্টোরিয়া রক্তবমি করে আর্থারের হাতেই মেয়েটার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনার আকস্মিকতায় আর্থারের মনে দাগ কেটে যায়। এখন রাতে স্যামুয়েল ডেলির বাড়িতে ডিনার করে আর্থার স্যাম আর তার স্ত্রীর সাথে কথাবার্তার এক পর্যায়ে তারা নিজেদের বাচ্চাদের নিয়ে কথা বলা শুরু করে। স্যামুয়েল জানায় একটা দুর্ঘটনায় তার ছেলেটা মারা গেছে, তা না হলে সেও আর্থারের ছেলে জোসেফের সমবয়সী হতো। এইসবের কথা উঠলে খাবার টেবিলে স্যামের স্ত্রী ছুরি আর কাঁটা চামচ নিয়ে পাগলামি শুরু করে। এরপর স্যাম ক্লোরোফর্ম নিয়ে তাকে ঘুম পাড়িয়ে শান্ত করে। আর্থার খেয়াল করে আসলে স্যামের স্ত্রী ছুরি আর কাঁটা চামচ দিয়ে টেবিলে একটা ছবি এঁকেছিল, যা দেখে মনে হচ্ছিল কেউ যেন ফাঁসিতে ঝুলছে। এসবের পর স্যাম আর্থারকে জানায় ছেলের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার স্ত্রী। সে মনে করে তার ছেলে কারো মাধ্যমে তার সাথে কথা বলতে চায়। আর্থার অনুভব করতে পারে তার স্ত্রী স্টেলার মৃত্যুর পর সে কতটা একা হয়ে গিয়েছিল, কিন্তু তার সাথে এরকম কিছু তো হয়নি। আর্থার যেহেতু এখন আর হোটেলে থাকতে পারবে না, তাই রাতটা সে স্যামের বাড়িতেই কাটায়। সকালে আর্থার জ্যারমের বাড়িতে যায়। সেখানে সে কাউকে পায় না, শুধু একটা বাচ্চা মেয়েকে দেখে একটা রুমের মধ্যে নিজেকে একা বন্ধ করে রাখতে। আর্থার তাকে বের হতে বললে মেয়েটা আর্থারকে বলে সে এখানেই থাকবে। আর্থার যেন এখান থেকে চলে যায়। স্যামের গাড়িতে করে আর্থার আজও আবার এলমার্স হাউসে যাচ্ছিল। পথে ভিক্টোরিয়ার বাবা আর কিছু গ্রামবাসী মিলে আর্থারের পথ আটকে দেয়। ভিক্টোরিয়ার বাবা তার মেয়ের মৃত্যুর জন্য আর্থারকে দায়ী করে। আর্থার ওই মহিলাকে দেখেছে, তাকে দেখার পর বাচ্চারা মারা যায়, এইসব কিছু শুরু আর্থারই করেছে। এগুলোই তারা সবাই বলাবলি করছে। তারা সবাই আর্থারকে লন্ডন ফিরে যেতে বলে, তবে আর্থার মনে মনে ঠাই করে নিয়েছে সে এইসবের শেষ না দেখে বাড়ি ফিরবে না। স্যাম গ্রামবাসীর এইসব কথাকে অন্ধবিশ্বাস মনে করে, যেটা নিয়ে উপস্থিত লোকজনের সাথে স্যামের কিছুটা কথা কাটাকাটি হয়। সব ঝামেলা সামাল দিয়ে স্যাম আর্থারকে এলমার্সে নিয়ে আসে, কিন্তু আর্থার স্যামকে জানায় যেহেতু সে এই বাড়িতে কাজ করে সারাদিন, তাই আজকের রাতটাও সে এখানেই কাটিয়ে নেবে। স্যাম আর্থারকে বলে সেও মনে প্রাণে চায় এই অন্ধবিশ্বাসটা দূর হোক, আর যেন বাড়িটা বিক্রি হয়ে যায়, সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়। স্যাম আর্থারকে আশ্বস্ত করে এবং তার পোষা কুকুরটাকে আর্থারের সঙ্গ দেওয়ার জন্য রেখে যায়। এখন আর্থার আর সেই কুকুরটা নিঃসংকোচে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছিল। এই দেখে আর্থার পুরো বাড়িতে ক্যান্ডেল জ্বালানো শুরু করে।
এবং সেখানেও ক্যান্ডেল জ্বালায় যেখানে সে সেই কালো অবয়বটাকেও দেখেছিল। আর্থার লেগে পড়ে নথিপত্র খুঁজতে। সেই বাড়ির মধ্যে একটা নির্দিষ্ট রুম কিছুতেই খুলছিল না, তাই সেই রুমটির পাশের রুমের খাটের নিচ থেকে সে কিছু কাগজপত্র পায়। সেসব তোলার সময় একটা বিষয় সে খেয়াল করে, বাথরুমের দরজায় কে যেন হাত দিয়ে রেখেছে। চেক করতে গেলে আর্থার আর কিছু পায় না। এভাবেই পুরো বাড়িতে আলো ছায়ার খেলায় যেন কেউ কারো উপস্থিতি জানান দিচ্ছিল, কিন্তু সামনে আসছিল না। এই সবে আর্থার তেমন পাত্তা না দিয়ে কাগজপত্র নিয়ে বসে পড়ে। হঠাৎ করে পোষা কুকুরটা উদ্ভটভাবে ডাকাডাকি করতে শুরু করে। একটা পর্যায়ে সে বাধ্য হয়ে কুকুরটাকে নিয়ে বের হয়। কুকুরটা তাকে একটা কবরের পাশে নিয়ে আসে, কিন্তু সেখানে কিছুই ছিল না। এই ব্যাপারে আর্থার কিছুটা হতাশ। তবে বাড়ির দিকে তাকাতেই সে দেখতে পায় বাড়ির জানালায় কোনো এক মহিলাকে দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ সে বাড়িতে ছুটে এসে দেখতে পায় সেই রুমটার মধ্যে কেউই নেই। কিন্তু আর্থার এবার শিওর ছিল যে সে কাউকে দেখেছিল। সেই অবয়বের কালো ছায়া তখনও আর্থারের পেছনেই ছিল। এই রুমে আর্থারের নজর পড়ে জানালার নিচে ঢেকে রাখা একটা আলমারিতে। সেখানে সে অনেকগুলো চিঠিপত্র পায়। নিচে নিয়ে এসে আর্থার চিঠিগুলো পড়তে শুরু করে। চিঠিগুলো সবই ছিল অ্যালিস এবং জেনেটের জন্য লেখা। এখানে রিভিল হয় এ বাড়িটা ছিল অ্যালিসের। অ্যালিস আর তার স্বামী নিঃসন্তান দম্পতি ছিল। অ্যালিসের বোন ছিল জেনেট, যে কিনা অবিবাহিত অবস্থায় একটা ছেলে সন্তানের জন্ম দেয়, যার নাম ছিল ন্যাথানিয়েল। জ্যানেটের মানসিক অবস্থা ঠিক নেই এই বলে তার ছেলেকে দত্তক নেয় অ্যালিস দম্পতি, কিন্তু ছেলের সাথে কখনো দেখা করার সুযোগ অ্যালিস জ্যানেটকে দেয়নি। একদিন দুর্ঘটনায় চোরাবালিতে পড়ে গিয়ে ন্যাথানিয়েল 7 বছর বয়সে মারা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জ্যানেট তার ছেলে ন্যাথানিয়েলের মৃত্যুর জন্য অ্যালিস দম্পতিকে দায়ী করে। সে ভাবত তারা চাইলে তার ছেলেকে বাঁচাতে পারত, কিন্তু তারা সেটা করেনি। আর্থার সেখানে জ্যানেটের ডেথ সার্টিফিকেটও পায়। সেটা পরে সে বুঝতে পারে ছেলের শোকে এই বাড়িতেই সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। জ্যানেটের আত্মহত্যায় ঘৃণা আর প্রতিশোধের আগুনে কালো ছায়া হয়ে এই সব কিছু ঘটিয়ে সে চলেছে। কিন্তু আর্থার এটা বুঝতে পারছে না অ্যালিস দম্পতি তো কবেই মারা গেছে, তাহলে জ্যানেট গ্রামবাসীর উপর এমন বদলা কেন নিয়ে চলেছে। এইসব ভাবতে ভাবতেই সেই কালো ছায়া আর্থারের পেছনে চলে আসে, যাকে দেখে পোষা কুকুরটা ঘেউ ঘেউ করে উঠতেই সেটা অদৃশ্য হয়ে যায়। এবার আর্থার ঘুরে তাকাতেই দেখতে পায় টেবিলের উপর রাখা অ্যালিস আর তার স্বামীর ছবি নষ্ট হয়ে গেছে। বুঝতে আর বাকি নেই এটা জ্যানেটের আত্মা, যে কিনা এখনো শান্ত হয়নি বা মুক্তি পায়নি। ঠিক তখনই উপর থেকে কোনো কিছু একটার শব্দ শুনতে পায়। আর্থার হাতে একটা কুড়াল নিয়ে উপরে উঠে দেখে যেই রুমটা আগে কিছুতেই খুলছিল না সেই রুমটা খোলা। রুমের মধ্যে একটা রকিং চেয়ার নিজে নিজে দুলছে, যেন কেউ সেটার মধ্যে বসে আছে। আর্থার রুমে ঢুকে জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি। সেই বৃষ্টিতে দূরের চোরাবালি থেকে একটা বাচ্চা উঠে আসছে। জানালার কাচের ওপর একটা হাত। আর্থার সেটাকে স্পর্শ করার চেষ্টা করতেই এক নারী অবয়বের কাচের ওপর ভেসে ওঠা মুখের আত্মচিৎকারে সে ভয় পেয়ে দূরে কিছুটা ছিটকে পড়ে যায়। কুকুরের আবারও ঘেউ ঘেউ ডাকে তার হুঁশ ফিরে আসে। উঠে নিচে যেতেই দেখতে পায় কুকুরটা দরজার দিকে তাকিয়ে ডাকাডাকি করেই চলেছে। দরজার হাতলটা এখনও নড়ছে, যেন কেউ এখনই ভেতরে আসতে চাইছে। আর্থার আবারও সাহস করে দরজা খুলে দেখে বাইরে কেউই নেই। একটু খেয়াল করলেই দেখতে পায় বাইরের প্রচণ্ড বৃষ্টিতে অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে তাদের দেখতে আরও ভয়ঙ্কর লাগছে। আশ্চর্যের ব্যাপার, এদের মধ্যে ভিক্টোরিয়া নামের সেই মেয়েটাও ছিল। তবে আর্থার বুঝতে পারে এরা সবাই সেই বাচ্চাদের আত্মা যাদেরকে জ্যানেট মেরে ফেলেছে। এবার পরিস্থিতির ভয়াবহতা বুঝতে শুরু করেছে আর্থার। দরজা লাগানোর সাথে সাথে সে দেখে একটা কাদাযুক্ত ভেজা পায়ের ছাপ। আয়নার ভেতরে প্রবেশ করলো একটা কালো ছায়া। রকিং চেয়ারটিতে কেউ বসে তুলছে। পরক্ষণেই সেই অবয়ব চেয়ার থেকে লাফিয়ে দড়িতে ঝুলে আত্মহত্যা করলো। আর্থার পালানোর চেষ্টায় এই রুম থেকে ওই রুম ছুটতে শুরু করে এবং ভয় যেন কোনো না কোনোভাবে তাকে তাড়া করছে। এক দৌড়ে ছুটে মেইন দরজায় খুলে পালানোর চেষ্টা করতেই যাবে, দেখতে পায় আর্থারের সামনে স্যাম দাঁড়িয়ে আছে। তার আসার সাথে সাথে পুরো বাড়ির সব কিছু একদম স্বাভাবিক। স্যামের গাড়িতে করে ফেরার পথে গতকাল রাতের ঘটনা সব আর্থার তাকে জানায়, কিন্তু স্যাম এইসবে বিশ্বাস করে না। স্যাম বলে এসব আর্থারের চিন্তাভাবনার প্রভাব, যার জন্য সে হ্যালুসিনেট করছে। রাস্তায় একটা বাড়িতে আগুন লেগেছে দেখতে পেয়ে তারা সেখানে নেমে পড়ে। ঘটনাস্থলে রাস্তায় তাদের গাড়িটা থামাতে হয়। বাড়িটা ছিল জ্যারোমের, যার মেয়ে এখনও বাড়ির ভেতরেই আছে। তাকে বাঁচাতে আর্থার কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে।
বাড়ির ভেতরে আগুন জ্বলছে। মেয়েটা ক্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে। একটা নির্দিষ্ট দিকে মেয়েটার চোখ পড়ল। আর্থারও সেদিকে তাকিয়ে একটা কালো ছায়া দেখতে পায়। তারপর মেয়েটা কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে ফেলে, আর সেখানেই সে মারা যায়। এক পর্যায়ে অগ্নিশিখার প্রভাব বেড়েই চলেছে। তবে মেয়েটিকে বাঁচাতে না পারার হতাশা নিয়ে আর্থার বেরিয়ে আসে। গ্রামের লোকজন আবারও এইসবের জন্য আর্থারকেই দায়ী করতে থাকে। এবার আর্থার স্যামের বাড়িতে আসলে একটা বিষয় খেয়াল করে। স্যামের স্ত্রী কিছুটা সময় ভালো থাকলেও পরবর্তীতে সে আবারও পাগলামি শুরু করে। তবে তখন সে ফিসফিসিয়ে বলছিল সে আমাদের দিয়ে এইসব করিয়েছে। এরপর অনেক ভাবনা চিন্তার পর আর্থার বুঝতে পারে জ্যানেট তার ছেলেকে হারানোর কষ্টটা বোঝাতে গ্রামবাসীদের সন্তানদের মেরে তাদের কাছ থেকে বদলা নিতেই বাচ্চাদেরকে একে একে মেরে চলেছে। আর্থারের বুক কেঁপে উঠল যখন সে বুঝতে পারল তার পরের শিকার হয়তো তার ছেলে জোসেফ হতে পারে, কারণ আজকে তাদের এই গ্রামে চলে আসার কথা। সে স্যামকে নিয়ে গ্রামের একটা মাত্র ফ্যাক্স অফিসে যায় যেন সে তাদের এখানে না আসার বার্তা দিতে পারে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় অফিসটা আগুনে পুড়ে গেছে। এবার আর্থার চিন্তা করে যে করেই হোক জ্যানেটের আত্মাকে শান্তি দিতে পারলেই তো সে থামবে। তবে সেটা কি করে করবে সে? জ্যানেট তার ছেলে ন্যাথানিয়ালকে জীবনে একবারও দেখার সুযোগ পায়নি, হয়তো তাকে দেখতে পেলে সে শান্তি পাবে। স্যামকে এই ব্যাপারে জানালে স্যাম আর্থারকে জানায় ন্যাথানিয়ালের লাশকে এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি, চোরাবালিতে তলিয়ে গেছে, আর সেটা কোথায় তা তো কেউ জানে না। তবে আর্থারের একটা বিষয় মনে পড়ে, সে একবার দেখেছিল চোরাবালি থেকে একটা বাচ্চাকে উঠে আসতে, এবং সে স্যামকে নিয়ে চলে যায় সেখানটাতে। গাড়ির সাথে দড়ি বেঁধে চোরাবালিতে ঘন্টার পর ঘন্টা প্রচেষ্টা করার পর সে একটা পর্যায়ে ন্যাথানিয়ালের লাশ খুঁজে পায়। তাকে পরিষ্কার করে এলমার্শের ভিলায় নিয়ে আসে, একটা রুমে বিছানায় তাকে শুইয়ে রাখে। স্যাম সেখানে নিজের ছেলের উপস্থিতি পেয়ে তার পেছনে একটা রুমে চলে যায়, আর সেখানেই আটকা পড়ে যায় এক ভীতিকর অবস্থায়। আর্থারের দিকে ধীরে ধীরে জ্যানেটের আত্মা আসছিল। সে যেই পথে আসছে সেখানেই যেন অন্ধকারে ছেয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে জ্যানেট আর্থারের উপর আক্রমণ করবে, তখনই ন্যাথানিয়ালের লাশের দিকে তাকিয়ে সে যেন পুরো শান্ত হয়ে গেল। স্যাম আর আর্থার স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার মা ছেলেকে একসাথে দাফন কাফন দিয়ে তাদের চিরকালের জন্য এক করে দিয়ে তারা দুজন রওনা হলো। তারা ভেবেছিল সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু জ্যানেটের চিৎকারে পুরো এলমার্শের পরিবেশ তখনও ভয়ানক। আর্থার স্যামকে নিয়ে তার গাড়িতে করে স্টেশনে এসেছে তার ছেলে জোসেফকে নিতে। এবার সবকিছু যেহেতু ঠিক হয়ে গিয়েছিল, আর্থার কেয়ারটেকারকে বাড়ি ফেরার টিকিট আনতে বলে, আর সে স্যামকে বিদায় জানাতে সামান্য আলাপ করার পরক্ষণেই লক্ষ্য করে জোসেফ তার হাত ছেড়ে রেল লাইনের মাঝে চলন্ত ট্রেনের দিকে চলতে শুরু করেছে। তখন আর্থার এক মুহূর্তের জন্য জ্যানেটের আত্মাকে দেখতে পায়। ঠিক তখনই জোসেফকে দেখে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। আর্থার চোখ খুলে তাকাতেই দেখে সে আর তার ছেলে একদম অক্ষত অবস্থায় আছে, কিন্তু এখানে স্টেশনের মধ্যে স্যাম বা কেয়ারটেকার কেউই নেই। সেই স্টেশনটা পুরোটাই নির্জন। জোসেফ বলে, বাবা পেছনে দেখো। আর্থার পেছনে ঘুরে তাকাতেই দেখে তার স্ত্রী স্টেলা। তাকে দেখে আর্থার বুঝতে পারে তারা আসলে মারা গেছে, কিন্তু এই মৃত্যুতে তাদের পুরো পরিবারের পুনর্মিলন হলো। আর্থার জোসেফকে বলে, বাবা এটা তোমার মা, এবং সেই সাথে তারা আনন্দের সাথে বিলীন হয়ে যায় অনন্তকালের জীবনে। কালো কাপড় পরা জ্যানেট উদাস হয়ে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। হয়তো তার ভেতরে অনুশোচনা কাজ করছে জোসেফকে মারতে গিয়ে তাদের পরিবার আবারও মিলিত হয়ে গেল, বা হয়তো এই ভেবে যে তাদের মুক্তি কত সহজে হয়ে গেল, আর সে এখনও কষ্ট পেয়েই চলেছে। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, জ্যানেট এখনও কেন মুক্তি পায়নি তার ছেলেকে কাছে পাওয়ার পরেও? ব্যাপারটা খুবই সহজ। জ্যানেট নিজের জীবন দশায় একবারের জন্য ন্যাথানিয়ালকে দেখতে পায়নি। কেউই তার হয়ে বলেনি, তার কথা কেউই শোনেনি, তাকে কেউই সাহায্য করতে আসেনি। জ্যানেটের মনে মানুষত্ব বলতে আর কিছু অবশিষ্ট ছিল না, শুধু ঘৃণা আর কষ্ট ছাড়া। তাই কারোর সন্তানকে মারার জন্য তার কোনো কারণের প্রয়োজন হয় না। সে সবাইকে শুধু সন্তান হারানোর কষ্টটাই দিতে চায়। এবার বলি গল্পের কথা। গল্প খুব বেশি গভীর না, একদমই সোজাসাপটা। গল্পে কোনো আহামরি প্লট টুইস্ট নেই, সব কিছুই চোখের সামনে রিভিল করা। তাছাড়া ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটাতে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবে না। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। গুড বাই।